তো একে ধরা কঠিন নয় দয়া। সেটা কি করে স্যার? ফেডরিক, ইঁদুরকে ধরার জন্য তাকে লোভ দেখানো হয়, তারপরে ওকে ট্র্যাপে ধরে ফেলে, আর ব্যাস। ঠিক ওই রকমই শিকার ঠিক ঘুরে ফিরে আসবে প্রেমল গ্রাউন্ডে ডান্ডিয়া প্রোগ্রামে, আর আমরা তার অপেক্ষা করব। কিন্তু স্যার নবরাত্রি তো শেষ হয়ে গেছে, তাহলে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। নবরাত্রি শেষ হয়ে গেছে তো কি হয়েছে, ডান্ডিয়ার প্রোগ্রাম আমরা নিজেরা অ্যারেঞ্জ করব, পুরো এরিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট করব, ব্যানার লাগাবো। আর এইবার আসামির জন্য শিকার আমরা তৈরি করব, আমরা। কিভাবে স্যার? সিম্পল ব্যাপার ফেডরিক। এবারে ডান্ডিয়ার প্রোগ্রামে থাকবে একজন লম্বা কোকড়ানো চুলওয়ালা মেয়ে, আর দ্বিতীয় একটি মেয়েও থাকবে, লম্বা সোজা চুলওয়ালা একটি মেয়ে। এখন এই নকল চুলের এক্সটেনশন আসল বলে মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে? হ্যাঁ দয়া। ওকে ফাইন। হাই ম্যাম। হাই। ওয়াও, আপনি তো খুব সুন্দরী। আপনার মেকআপ খুব সুন্দর হয়েছে, স্পেশালি আপনার কার্লি হেয়ার খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। হাই। হাই। আপনার ড্রেসটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমার ড্রেসটাও খুব সুন্দর। ওহ থ্যাংক ইউ। তবে আপনার চুলটা খুব সুন্দর। স্ট্রেট করিয়েছেন নাকি ন্যাচারালি এরকম? প্রকৃতির দান এটা। ও শোনো, আমার পাশে একটা ছেলে ডান্স করছে, একটু গন্ডগোলের মনে হচ্ছে। হ্যাঁ সারিকা, কোথায় ও? আমার পাশেই ছিল। এখানে ছিল, তাহলে গেল কোথায়?
রবি, স্যার। তুমি যাও, আমি তোমার পিছনেই আছি, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। হ্যাঁ অভিজিৎ, আমি রবির পিছনে যাচ্ছি, তুমি সারিকার পিছনে থেকো। ওকে আমি সারিকার পেছনে যাচ্ছি। ওকে। হ্যাঁ আমি তোমার পেছনে যাচ্ছি, তুমি নিশ্চিন্তে যাও। ওকে। ওফো, এখানে তো কোনো অটো বা ট্যাক্সি কিছুই পাচ্ছি না। মনে হচ্ছে বাড়ি পায়ে হেঁটেই যেতে হবে। স্যার, কেউ পিছু নিয়েছে নাকি? না, এখনো পর্যন্ত কাউকে দেখতে পেলাম না। তুমি এগিয়ে যাও, যদি কেউ তোমায় ফলো করে। দয়া, আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। কাউকে দেখতে পাচ্ছ? না সারিকা, অল ক্লিয়ার। ওকে। স্যার। সব ঠিক আছে? স্যার, হয়তো আজকে অ্যাটাকার ডান্ডিয়া খেলতে আসেইনি, নয়তো স্যার অন্য মেয়ের পিছনে গিয়েছে। দেখা যাক, আর একটু অপেক্ষা করি। সারিকা সব ঠিক আছে? সারিকা, কি হলো? মনে হচ্ছে সারিকার উপর অ্যাটাক হয়েছে। সারিকার উপরে অ্যাটাক হয়েছে পুরবি, আমি ওখানে যাচ্ছি। স্যার, আমিও আসছি। ও নো, সারিকা তুমি ঠিক আছো? হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছি। হট, আরে, এ তো ওই ছেলেটা যে ওখানে ছিল। চুল কাটার প্রচুর শখ তোর? হ্যাঁ, তোর জন্য সেলুন খোলাচ্ছি আমরা। বল, দিয়াকে কেন মেরেছিস? না না স্যার, আমি কাউকে কি মারিনি। কথা বলছিস? হ্যাঁ, না স্যার, আমি কাউকে মারিনি স্যার, সত্যি বলছি। মেয়েদের চুল কাটিস? হ্যাঁ, দেখি কি এসব। সাইনোফোলিমাস? সাইনোফোলেমাস? এটাতে তো মানুষ বড় জোর সেন্সলেস হতে পারে, মরে যেতে পারে না। স্যার, আমি বলেছিলাম তো স্যার, আমি কাউকে মারিনি। আমি শুধু মেয়েদের অজ্ঞান করবার জন্য এটা ব্যবহার করতাম, যাতে করে ওদের চুলগুলো ভালোভাবে কাটতে পারি। দিয়াকে মেরেছিস কিভাবে? হ্যাঁ, স্যার, আমি মারিনি স্যার, বিশ্বাস করুন আমি মারিনি। আচ্ছা সারিকা, আচ্ছা এটা কি পসিবল যে এই কেমিক্যালস দিয়ে দিয়ার খুন হতে পারে? যদি ওর এতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওর মৃত্যু হতে পারে, আদারওয়াইজ। তাহলে দেখো একবার টেস্ট করে কি জানতে পারা যায়। হ্যাঁ, টেস্ট করে দেখছি। আর তুই চল, তোর বিরুদ্ধে চুল কাটা হবে, চল। আচ্ছা পুরবি কোথায়? ওর তো এখানে আসার কথা ছিল। পুরবি তো ও তো ফোন তুলছে না। পুরবি ল্যান্ডলাইনে ট্রাই করো।
রিং হয়ে যাচ্ছে। পুরবি পুরবি, আচ্ছা, অপরাধী তো আমাদের সঙ্গে ছিল, তাহলে এগুলো করলো কে? তার মানে দুজন রয়েছে। আর দুজনে একই রকমের অপরাধ করছে। পুরবি, রবি, ঠিক আছো? কি হয়েছিল? স্যার ঠিক ওই রকমই হয়েছে। প্রথমে বাড়ির লাইট চলে গেল, আর তারপর আমার চোখে একটা তীব্র আলো পড়লো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। কি? কিন্তু স্যার, এই সব কিছু কিন্তু একটা মেয়ে করছিল। মহিলা? ওখানে ছেলে আর এখানে মেয়ে, ব্যাপারটা কি? কোনো ব্যাপার না, চুল তো কেটে নিয়েছে, এবার এই কাটা চুল দিয়েই ওকে আমরা খুঁজে পাব। দেখুন সুমন ম্যাডাম, আপনি একটু বেশি ডিমান্ড করছেন। দেখুন গগন বাবু, আপনি যে কাজটা দিয়েছেন না সেটা খুব সোজা নয়, খুবই বিপজ্জনক। আপনাকে আমাদের টাকা বাড়াতেই হবে। ঠিক আছে, আমার উপর ভরসা রাখুন, আমি পরে বাড়িয়ে দেবো। পরে নয়, এখনই বাড়ান। এটা কি গগন স্যার? এই দেখুন, চুলের ভেতর কি অদ্ভুত একটা উকুন। আগে কখনো এরকম উকুন দেখিনি। আর দেখবেও না, কারণ এই উকুনগুলো সিআইডির হয়ে কাজ করে, আর এর নাম হলো মাইক্রোস্কোপিক ট্র্যাকিং ডিভাইস। আর এই জন্যই আমি তোমাকে আমার চুল কাটতে দিয়েছি, যাতে এটার সাহায্যে এখানে পৌঁছতে পারি আর জানতে পারি আসলে ব্যাপারটা কি। স্যার, আমার কোনো দোষ নেই। আমি গগন বাবুর থেকে টাকা পেয়েছিলাম এসব করার জন্য। গগনবাবু টাকা দেবে, আর যদি বলে কুঁয়োতে লাভ দিতে তো তুমি দিয়ে দেবে? এখন বলো, কেন করিয়েছো তুমি এসব? আমি যে কথাগুলো বলবো সেটা একটু আশ্চর্যজনক আপনার নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা সত্যি যে আমাদের ব্যবসায় মানুষের চুলের দাম সোনার দামের থেকে কম নয়। কোটি কোটি টাকা রোজগার হয় এখান থেকে। উইক্স, হেয়ার এক্সটেনশন, নকল আইল্যাশেস, ফার্টিলাইজার আর অ্যামিনোসিডের মতো প্রচুর জিনিস তৈরি হয়। স্যার, আপনি ভাবতেও পারবেন না যে এই চুল দিয়ে কি কি তৈরি করা যায়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি অনেক জ্ঞান দিয়েছো, কাজের কথা এসো। এসব কেন করছিলে? এই পুরো শহরে এই একটাই ফ্যাক্টরি আছে যে হেয়ার প্রসেসিং এর কাজ করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এই মানুষের চুলের সাপ্লাই কমে গেল। এই শহরের মেয়েদের মনে হঠাৎ করে এই ধারণাটা কি করে চলে এলো যে চুল বড় করতে হবে, আর সবাই চুল বড় করতে লাগলো। এই সময় আমি ভাবলাম যে কিছু একটা এরকম প্ল্যান করতে হবে যাতে এই মেয়েরা নিজে থেকেই চলে আসবে নিজেদের লম্বা চুল ছোট করবার জন্য। তাই তুমি ভাবলে যে এমন একটা ভয় তৈরি করা যাক শহরে, যাতে মেয়েরা ভয় পেয়ে গিয়ে নিজেই নিজেদের চুল কেটে ফেলে, হ্যাঁ? আর তোমার জন্য লাভই লাভ। হ্যাঁ, আর সেই জন্যই এই কাজের জন্য আমি দুজন লোককে রেখেছিলাম, সুমন আর রাজু। স্যার, আমরা দুজন ডান্ডিয়াতে গিয়ে লম্বা চুলওয়ালা মেয়েদের খুঁজি। আমি স্ট্রেট চুলওয়ালা মেয়েদের, আরও কার্লি চুলওয়ালা মেয়েদের। আমরা ওদের পিছু নিয়ে ওদের বাড়ি অবধি যাই। 800 লুমিনের জোরালো আলোর ফ্ল্যাশ লাইট ওদের চোখে আমরা ফেলি। তারপরে আমরা কেমিক্যাল দিয়ে ওদের অজ্ঞান করি, ওদের চুল কাটি, তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই। ঠিক আছে, এটা তো বুঝলাম কেন আর কিভাবে করতে, কিন্তু এইসব করতে গিয়ে দিয়াকে খুন করলে কেন? স্যার, আমি মারিনি ওকে, জানি না কি করে মারা গেল। হয়তো সেই সমস্ত কেমিক্যালের জন্য যা দিয়ে তোমরা মেয়েদের অজ্ঞান করতে। হয়তো ওই কেমিক্যালের জন্য ওর অ্যালার্জি হয়, আর তাতেই ওর মৃত্যু ঘটে। স্যার, আমি কি করে জানবো যে ওর অ্যালার্জি ছিল? আর এরকম আপনারা আমায় মিথ্যে খুনের মামলায় গ্রেপ্তার করতে পারেন না।
হ্যাঁ ডক্টর সালুকে। অভিজিৎ, আমি ওই মেয়েটার বডিটা টেস্ট করেছিলাম। ভাই, ওর তো জেলোফলিমাস নামের কেমিক্যালের কোনো অ্যালার্জি নেই। অভিজিৎ, দিয়ার মৃত্যু হয়েছে গলা টেপার কারণে। আরো একটা কথা, আমি ওর ফুসফুসের মধ্যে একটা ফাইবারের টুকরো পেয়েছি, কোনো কাপড়ের ফাইবার। তার মানে এটা পরিষ্কার যে কেউ কোনো কাপড় দিয়ে অথবা কোনো বালিশ দিয়ে ওর মুখটা চেপে ধরেছিল, সেই কারণে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর মারা গেছে। তার মানে দিয়ার চুল কাটার পরে আর আমাদের পৌঁছানোর আগে অন্য কেউ নিশ্চয়ই ছিল দিয়াদের বাড়িতে, যে দিয়ার মুখটা বালিশ দিয়ে চেপে ধরেছিল আর দিয়া মারা যায়। মানে খুনির এই চুল কাটার সঙ্গে কোনো সম্পর্কই নেই? হ্যাঁ পঙ্কজ, এই খুনি অন্য কেউ, অন্য কেউ। খুনি ওদের দুজনের মধ্যেই কেউ একজন, ওদের দুজনের মধ্যে, যাদের দিয়া SOS মেসেজ পাঠিয়েছিল। সমর, তোমার মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে ছিল, এই জন্য দিয়ার পাঠানো SOS মেসেজ তুমি দেখতে পাওনি। হ্যাঁ স্যার। আর নবীন, তোমার ফোনের ব্যাটারি চলে গেছিল, তাই তো? রাইট স্যার। মিথ্যে। স্যার, আমরা মিথ্যে কথা কেন বলবো স্যার? তাহলে কি মোবাইল কোম্পানি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এটা ওদেরই রিপোর্ট। এই রেকর্ড অনুযায়ী পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমরা দুজন তোমাদের বাড়িতে ছিলে না। স্যার, আমি আমার বাড়িতেই ছিলাম স্যার। আবার মিথ্যে, মিথ্যে বলছো তুমি। তুমি রাধিকার বাড়িতে ছিলে, রাধিকার বাড়িতে। রাধিকা? স্যার, আমি কোনো রাধিকাকে চিনি সেই না। রাধিকা তোমার দ্বিতীয় গার্লফ্রেন্ড, যার জন্য তুমি দিয়ার সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলে। ওহো, আমরা কি করে জানতে পারলাম? সেটা আসলে এই ডায়েরির জন্য, দিয়ার পার্সোনাল ডায়েরি। চিনতে পারলে? এর মধ্যে ওর সব কথা লেখা রয়েছে। তোমায় খুব ভালোবাসতো, তাই না? অতটাই ভালোবাসতো যতটা নবীন ভালোবাসতো দিয়াকে। কি? নবীন, তুই দিয়াকে ভালোবাসতিস? হ্যাঁ, এত ভালোবাসতো যে সবসময় দিয়ার সিকিউরিটির কথা চিন্তা করতো, আর সেই কারণেই ও ওকে এই পেন্ডে টেনে দিয়েছিল। আর SOS মেসেজ পাওয়ার পরে ও খুব তাড়াতাড়ি ওর বাড়িতে পৌঁছেছিল। তো নবীন, সেই রাতে কি হয়েছিল সেটা তুমি বলবে নাকি আমরা বলবো? স্যার ওই রাতে দিয়া 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 ওঠো, দিয়া জল, দিয়া 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 ওঠো, দিয়া দিয়া তুমি ঠিক আছো? দিয়া, এসব কে করেছে? তোমাকে কে বেঁধেছে? সমর কোথায়? কি বললে তুমি? সমর কোথায়? আমি আমার সব কাজ ছেড়ে তোমার কাছে ছুটে চলে এলাম, আর তুমি এখন বলছো সমর কোথায়? SOS মেসেজ তো ও পেয়েছে, তাহলে ও সাহায্য করতে কেন এলো না যখন তোমার ওকে সব থেকে বেশি প্রয়োজন? দিয়া শোনো, যদি এই দুনিয়ার সব থেকে বেশি কেউ তোমায় ভালোবাসে, তবে শুধু সেটা আমি, আর কেউ নয়, সমরও নয়। নবীন, আমি তোমার ভাবনাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ এইসব ছাড়ো, আর প্রথমে আমাকে খোলো আর পুলিশকে ডাকো। মনে হচ্ছে কেউ আমার চুল কেটে দিয়েছে। কেটে যাওয়া চুল তো আর ফেরত পাবে না, কিন্তু ভেঙে যাওয়া হৃদয় দ্বিতীয়বার আর জুটতে পারে না। নবীন, নবীন কোথায় যাচ্ছ? নবীন, কি করছো নবীন? নবীন, নবীন! যদি আমি দিয়াকে এত না ভালোবাসতাম, তাহলে আমি হয়তো ওর প্রাণও নিতাম না। ভালোবাসা, যাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা নয়, স্বার্থপরতা। যদি তুমি দিয়াকে সত্যিই ভালোবাসতে, তাহলে ওর খুশিটাকেই তুমি নিজের খুশি মনে করে নিতে, কিন্তু না, তুমি শুধুমাত্র ওকে পেতে চেয়েছিলে, ব্যাস। নিজের ভালোবাসা বাঁচাতে সবাই নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসার গলা টেপে না, ভালোবাসার মিথ্যে নাটকে তোমাকে খুনি তৈরি করেছে। নিজেরই ভালোবাসাকে তুমি খুন করে দিয়েছো, মেরে ফেলেছো দিয়াকে। তোমার হয়তো ফাঁসিই হবে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে গত দুদিন ধরে চলতে থাকা সিবিআই তদন্ত আজ শেষ হয়ে গেছে, আর মিস আয়েশা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন তার নিজের এই বাড়িতে। এমনটা মনে করা হচ্ছে যে এই হাই প্রোফাইল কেসে মিস আয়েশা সিবিআইয়ের জন্য সাক্ষী দিতে রাজি হয়েছেন, তাই ওনাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে আর ছেড়ে দেওয়া হচ্ছে।
এটা কি সত্যি যে আপনি সিবিআই এর জন্য সাক্ষী দিতে রাজি হয়েছেন? ম্যাম পুলিশ আপনাকে নিজের থেকে সিকিউরিটি দিচ্ছে নাকি সিবিআই ম্যাম, এটা কি সত্যি যে আপনার কাছে উপযুক্ত প্রমাণ আছে? আপনি কোর্টে সাক্ষী দিতে চলেছেন? ম্যাম, সত্যি ইনি হলেন মিস আয়েশা, যিনি এত কড়া নিরাপত্তার মধ্যে নিজের বাড়ির ভিতরে ঢুকে গেলেন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। ম্যাডাম, খাবার রেডি আছে, দিয়ে দেবো কি? না, আমার খিদে নেই। তুমি একটা কাজ করো, ওনাদের খেতে দিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম। আমার খুব ভয় করছে। এ কি কথা বলছেন আপনি? কিসের ভয় পাচ্ছেন? ওরা যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে? ম্যাডাম, আপনার কিচ্ছু হবে না। আপনার সুরক্ষার জন্যই আমরা আপনার সাথে আছি। আমি একটা কাজ করছি, প্রথমে ওপরে গিয়ে আপনার রুমটা চেক করছি। আপনার রুমটা চেক করেছি, সবকিছু ঠিক আছে। আর আপনি গিয়ে রেস্ট নিতে পারেন। দেখুন, আপনার কিচ্ছু হবে না। আর তাছাড়াও শুধুমাত্র একটা রাতের ব্যাপার, সকালে কোর্টে রায় বেরিয়ে যাবে আর ওরা গরাদের পিছনে চলে যাবে। ইউ জাস্ট রিল্যাক্স। ম্যাডামকে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব। ওপর থেকে স্ট্রিক্টলি অর্ডার আছে, তাই সারা রাত সাবধানে থেকো। ওকে স্যার। ঠিক আছে, খাওয়া শেষ হলে নিজের নিজের পজিশন নিয়ে নিও। ম্যাডাম, 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 দরজা খুলুন, ম্যাডাম, দরজা খুলুন, দরজাটা খুলুন ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, ও শিট। স্যার, এক মিনিট। স্যার, এক মিনিট। স্যার, জানা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে গেছে? আপনি বলতে পারবেন এই বাড়িতে ঠিক কি হয়েছে? স্যার এই কেসটা তো সিবিআই এর কাছে ছিল, তাহলে কি সিআইডি কে হ্যান্ড ওভার করে দেওয়া হলো? দেখুন, এখানে একটা মার্ডার হয়েছে বলেই আমরা এখানে এসেছি। এর থেকে বেশি কিছুই বলতে পারবো না, পরে কথা বলছি। একটু সরে যান। আসুন স্যার। ওর মুখটা আর হাতটা তো একদম পড়ে গেছে। ওরার কোনো চিহ্ন তো এই রুমে আর দেখতেই পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে যে অ্যাসিড অ্যাটাক হয়েছে। হ্যাঁ দয়া, অ্যাসিড অ্যাটাক কি হয়েছে? কিন্তু স্যার, কোথাও তো পড়তো, জামা কাপড়ে বা নিচে কোনো অ্যাসিডের চিহ্নই তো নেই। সেটা তো ঠিক। স্যার, স্যার ইনি বাথরুম পড়ে আছেন, মানে স্নান করে বেরিয়েছেন, আর স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছিল। এক মিনিট, ওই ক্রিমটায় হাত দেবে না, ওই ক্রিমটাকে চেক করতে হবে। আরে, এ তো কিছুই হলো না। হবে পঙ্কজ, ওয়েট। আরে স্যার, এটা তো দেখলে, এটাতে এমন অ্যাসিড মেশানো হয়েছিল যেটা সঙ্গে সঙ্গে কাজ করে না, 2-3 মিনিট বাদে কাজ শুরু করে। আর যখন কাজ শুরু করে তখন এরকম ভয়ঙ্কর ভাবে কাজ করে। স্যার, তার মানে স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছেন, আর সেটার এফেক্ট কিছুক্ষণ পরে হয়েছে। একদম ঠিক। কেউ আসলে একে মারবার জন্যে এর নিজের যে ক্রিম ছিল সেটা এই ক্রিমটার সঙ্গে বদলে দিয়েছে। এটা কি বলছেন আপনারা? কি কি ব্যাপার? আপনি মনে হচ্ছে একটু বেশি ঘাবড়ে গেছেন। হ্যাঁ, কি জানেন আপনি এদের ব্যাপারে? না স্যার, আমি কিছুই জানি না। ম্যাডাম তো এই ক্রিমটা রোজই ব্যবহার করতো। আর এটা খনি ভালো মতোই জানতো।
আর এটারই সুযোগও নিয়েছে। যেই হোক না কেন আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। আচ্ছা, ওটা আপনি নয় তো? না স্যার, দেখো আমরা জানি তুমি কিছু জানো। না ম্যাডাম, আমি কিছুই লুকাচ্ছি না। ব্যাস এই ক্রিমটা আমি লুকিয়ে লুকিয়ে কখনো কখনো ব্যবহার করতাম, আর আজও এই ক্রিমটা আমি মেখেছি। এক মিনিট, এই ক্রিমটা তুমি কখন লাগিয়েছো? স্যার, ম্যাডামের ঘরে আসার কিছুক্ষণ আগে, এই ধরুন 8টা নাগাদ। 8টার সময়? চেক করো। স্যার, উড়ে যাওয়ার তো কোনো চিহ্নই নেই। হবে না, পোড়ার দাগ এই জন্য হবে না কারণ উনি যখন ক্রিমটা লাগিয়েছিলেন ওতে অ্যাসিড ছিল না, মানে ওই ক্রিমটা অরিজিনাল ছিল। তার মানে খনি ক্রিম 8টা থেকে 9টার মধ্যেই বদলে দিয়েছিল। কিন্তু কিভাবে? এখানে এত সিকিউরিটি ছিল। মনে হয় আগে থেকেই কেউ রুমে ছিল। এটা কি করে হতে পারে স্যার? কারণ ম্যাডাম এখানে আসার আগে আমি এই রুমটাকে ভালো করে চেক করেছিলাম, এখানে কেউ ছিল না। আর তাছাড়া ম্যাডামের চিৎকার শুনেই আমরা দৌড়ে এখানে এলাম, আর দেখি দরজা ভেতর থেকে লক স্যার। হ্যাঁ স্যার, আর ভেতরে আসার জন্য আমাদের দরজা ভাঙতে হয়েছিল। ঠিক আছে, আপনারা এখন আসুন, প্রয়োজন পড়লে আবার ডেকে নিচ্ছি। ওকে স্যার। রুমের ভিতরে কেউই আসেনি, কিন্তু রুমটা চেক করতেই কনস্টেবলই এসেছিল। পুরবি একটা কাজ করো, এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করো। ততক্ষণে আমরা জানার চেষ্টা করি যে ব্যাপারটা কি। এত মিডিয়া, সিবিআই এর কেস, এতগুলো সিকিউরিটি, কি কারণে? অ্যাকচুয়ালি আয়েশা খুব বড় খেলোয়াড় ছিল, লাইক এজেন্ট। যে ধরনের এজেন্ট দুটো পার্টির মধ্যে ডিল করিয়ে মাঝখান থেকে ভালো কমিশন নিয়ে সরে যায়। শুধু এটা ধরে নিন যে আয়েশাও এই ধরনেরই এজেন্ট ছিল, কিন্তু টপ লেভেলের। ওর সমস্ত ডিলগুলি লাখ আর কোটি টাকার উপরেই হতো, আর সব কটাই ছিল একেবারে বেআইনি। আমাদের কাছে এসব কিছুরই প্রমাণ ছিল, আমরা ওকে অ্যারেস্টও করেছিলাম। কিন্তু ও হঠাৎ করে রাজসাক্ষী হয়ে গেল। ও নিজের মুক্তির বিনিময়ে 3 জন বড় ব্যবসাদারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে সব প্রমাণগুলো দিত। আজ কোর্টে শুনানি ছিল, কিন্তু কাল রাতেই ওর মার্ডার হয়ে যায়। 3 জন বড় বিজনেসম্যান, এরা কারা? বিকি, রাহুল, কুমার। এই 3 জনের কাছেই পয়সা আর পাওয়ার যথেষ্ট আছে, যা খুশি করতে পারে। আর যে প্রমাণগুলো আয়েশার কাছে ছিল? আয়েশার কাছে কিছু টেপ ছিল, এই 3 জন বিজনেসম্যানের বেআইনি কাজের কিছু ভিডিও ফুটেজ। তার মধ্যে কুমারের একটা ক্লিপ আমাদের কাছে আছে, এই দেখো দয়া। টাকাটা কবে ট্রান্সফার করছেন মিস্টার কুমার? ব্যাস, যেই আমাদের কাছে গানস পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেসবের চিন্তা আপনি করবেন না মিস্টার কুমার, ওনাদের কাছে অস্ত্রের তো কোনো খামতিই নেই, এমনিতেই তো পড়ে পড়ে জংই ধরছে। হ্যাঁ, তাছাড়া পাওয়ারে থাকার তো এটাই সুবিধা, তাই না? যখন যেটা মন চায় করে না। আপনি শুধু এই কনসাইনমেন্টটা সম্পূর্ণ করে দিন, আমাদের তো একসঙ্গে অনেক কাজ করতে হবে, তাই না? একদম। আর এটা তো সবে শুরু। আমি যতদিন আছি আপনাদের দুজনকে কোনো চিন্তা করার দরকার নেই। এটা একটা স্যাম্পল দয়া, এটা থেকে কিছু প্রমাণ করা যাবে না। অবশ্য প্রমাণ হিসেবে আয়েশার কাছে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু ও আমাদের কিছুই দেয়নি। ও চেয়েছিল যে এই সমস্ত প্রমাণগুলো ও কোর্টের হাতে নিজেই দেবে। নিজের নিরাপত্তার বদলে ও আমাদের সামনে এই শর্ত রেখেছিল। বাকি টেপগুলো ছাড়া এই টেপ আমাদের কোনো কাজেই আসবে না। এই টেপ আপনার কাজের না হতে পারে, কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এই 3 জনকে বিউরোতে ডাকার জন্য যথেষ্ট। যে লেভেল পর্যন্ত এরা পৌঁছেছে, এদের পক্ষে আয়েশার মার্ডার প্ল্যান করা খুব একটা বড় ব্যাপার নয়। এগুলো ওই লোকগুলোর স্টেটমেন্ট আর সিগনেচার, যারা কাল রাত 9টা থেকে 3টে অবধি আমার ক্লায়েন্টের সাথে ছিল। টাইম তো আমরা জিজ্ঞাসা করিনি। দেখুন, আয়েশার মাথা খারাপ ছিল, ও এমনই মন গড়া গল্পগুলো শোনাতো যাতে ও শাস্তি থেকে বেঁচে যায়। দ্যাটস ইট। আয়েশা আপনাকে ঠকিয়েছে, আপনার বিরুদ্ধে সিবিআই এর কাছে প্রমাণ দিয়েছে। রাগ হওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভেবেছিলেন খুন করে দেওয়া যাক ওকে? রাগ নয় স্যার, বরং আফসোস হলো ওর ওপর। কারণ ও চাইলেও কিছু করে উঠতে পারতো না স্যার, কারণ ওর করার মতো কিছুই ছিল না। এটা আমার ক্লায়েন্ট রাহুলের অ্যালিবাই।
কাল রাত্রে ইনি কিন্তু নিজের বিজনেস পার্টনারদের সাথেই ছিলেন, এর মধ্যে সমস্ত ডিটেলস আছে। আমার মনে হয় না যে আপনাদের কিছু জানার আছে বলে। আপনারা যেতে পারেন। ধন্যবাদ। মার্ডারের সময় আমার ক্লায়েন্ট ফ্যামিলি ফাংশনে বিজি ছিলেন, আর এই হচ্ছে তার প্রমাণ। মিস আয়েশার কাছে আপনার বিরুদ্ধে প্রমাণ ছিল মিস্টার কুমার। আর এমন প্রমাণ যা আপনাকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আয়শা খুবই চালাক মেয়ে, ভালো হয়েছে মারা গেছে, নাহলে আমি ওকে মেরে ফেলতাম। মারতেন না মেরে ফেলেছেন? না স্যার, আমি ওকে মারিনি, কিন্তু ওই মানুষটাকে আমি নিশ্চয়ই থ্যাঙ্কস বলবো যে আমার মনের ইচ্ছেটাকে পূরণ করেছে। আপনি যেতে পারেন, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ। আপাতত আমরা কাউকেই অ্যারেস্ট করতে পারবো না, এখানে সবারই কোনো না কোনো কারণ আছে। স্যার, হ্যাঁ স্যার, স্যার একটা কথা জানা গেছে। হ্যালো, হ্যাঁ সব কিছু তৈরি। একটা কথা মনে রেখো, কোনো ভুলভ্রান্তি যেন না হয়। এই তো দাদা, চলে আসুন, বাস ছাড়বে, বাস ছাড়বে। চাপ বাবা। আরে দাদা, কি হলো? বাস দাঁড়ালো কেন? আরে বাসের সামনে কেউ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে দাদা। মাঝ রাস্তায়? স্যার, আপনারা এখানে? শহর ছাড়ার খুব তাড়া দেখছি তোর। হ্যাঁ, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। চল চল। স্যার, আমি কি করেছি স্যার? স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। স্যার, আমাকে কেন ধরছেন স্যার? স্যার স্যার কি করছেন স্যার? আমাকে কেন ধরছেন? আমি তো ছুটি নিয়ে দেশে যাচ্ছি স্যার। তোর রেকর্ড আমরা চেক করেছি, তুই তো আমাদের বলিসনি, হ্যাঁ, যে আয়েশার আগে তুই মিস্টার কুমারের জেট সিকিউরিটিতে ছিলি। হ্যাঁ স্যার, ওটাই তো আমার কাজ। আর আপনি তো জানেন যে সরকার আমাদের যেখানে পাঠায় সেখানে যেতে হয়। তোমার মোবাইলে কুমারের কল একবার নয় 3 বার, আয়েশার মার্ডারের ঠিক আগে। এটাও একটা কাজ। আপনারা ঠিক বলেছেন স্যার, কুমার আমাকে কল করেছিল, ও আয়েশা ম্যাডামের সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু আমি বারণ করেছিলাম স্যার। ও আমাকে টাকার লোভও দেখিয়েছিল, কিন্তু আমি তবুও কথা বলাইনি। প্রথমে 2 বার বারণ করেছিলি তুই, আর তারপর রাজি হয়ে গেলি তুই। হ্যাঁ ম্যাডাম, এই কুমার স্যার আবার ফোন করছেন। হ্যাঁ, আমাকে কোনো বিপদের ব্যাপারে বলতে চাইছে। ফোনটা দাও। এই নিন। হ্যাঁ বলো। আমি জানতে পারলাম তুমি আমার জন্য চিন্তা করছো, কোনো বিপদ থেকে আমাকে উদ্ধার করতে চাইছো। হাউ স্ট্রেঞ্জ। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো মতো চিনি, আর এই সমস্ত কার্যকলাপ না তুমি অন্য কারোর সাথে করো। আর এমনিতেও যদি আমি জেলে যাই, এই টাকাগুলো নিয়ে আমি কি করব? আচার দেবো? এই টাকাটা না তুমি তোমার কাছেই রাখো, এটা তোমারই সাহায্যে লাগবে। কোনো দরকার নেই এই ফোনটা আমাকে দেওয়ার। আমার সাথে গেম খেলার চেষ্টা করে যাচ্ছে, আর তুমি ওকে সাহায্য করছো। আমি কোথায় ম্যাডাম? আপনাকে সাহায্য করছিলাম তো। ঠিক আছে থাক, শুধু এইটুকুনি জেনে রেখো, তুমি যদি ওকে সাহায্য করো না, রক্ষা পাবে না। আমি সিবিআই কে বলে দেবো, যদি আমার কিছু হয় তাহলে সবার প্রথমে তোমাকেই অ্যারেস্ট করবে। তুই গেছিলি না আয়েশার ঘরে ঠিক ওর রুমে ঢোকার আগে? ওর বিউটি ক্রিমটাকে অ্যাসিড ক্রিমে বদলাতে খুব বেশি সময় লাগেনি নিশ্চয়ই, তাই না? এ আপনি কি বলছেন স্যার? আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। যদি তুই সত্যি কথাও বলিস না, তাহলেও এই কেস যতক্ষণ না সলভ হচ্ছে তুই আমাদের হেফাজতে থাকবি, বুঝলি? এখন চল, নিয়ে চল ওকে, চল চল। আরে স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। হ্যাঁ পুরবি, বলো। স্যার, ওই ফুটেজটা যেটা ও সিবিআই কে পাঠিয়েছে, সেটা ওই ঘর থেকেই শুট করা হয়েছে যেখানে ওর খুন হয়েছিল। তার মানে আয়েশার বেডরুমে? হ্যাঁ স্যার, ওরই বেডরুমে। আসলে এই ফুটেজটা 1 বছর আগের,
ফার্নিচার বদলানো হয়েছিল তাই বোঝা যাচ্ছিল না। আর ইউ শিওর? স্যার 100%। এটা সেই ঘরটাই। হ্যাঁ, একটা ভাইটাল ইনফরমেশন দিলে পুরবি। থ্যাংক ইউ সো মাচ। পুরবি বলল যে আয়েশা মিনিস্টার আর মিস্টার কুমারের স্টিংটা ওই রুমেই করেছে। আর যদি এটাই হয়, ক্যামেরা ওই ঘরেই কোথাও লুকানো আছে। তার মানে ক্যামেরা এখনো ওখানেই আছে। রুম তো এটাই। আর এই হলো জানালা। ফুটেজে জানালা রয়েছে, তার মানে এই ফুটেজটা এই দিক থেকেই তোলা হয়েছে। স্যার, ফুটেজ অনুযায়ী তো ক্যামেরা এখানে থাকা উচিত। না ভাই, এতটা হাইটে না, ক্যামেরা আই লেভেলে ছিল, আর সেই হিসেব অনুযায়ী এইখানেই কোথাও হওয়া উচিত। আচ্ছা, ওই আয়নার ভিতরে নেই তো? আরে ওই যে আয়নাগুলো থাকে না, যার একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না। ভাই তাহলে তো জানতেই পারা যাবে। কি করে স্যার? তুমি ওই ফিঙ্গার নেল টেস্টের কথা শোনোনি? যে কোনো অচেনা জায়গাতে বা ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করার আগে এই টেস্ট করে নেওয়া উচিত, ফিঙ্গার নেল টেস্ট। তোমার যে নখ রয়েছে সেটা তুমি কাঁচের মধ্যে লাগাও, আর তোমার রিফ্লেকশনে যে নখ আছে আর তোমার যে নখ রয়েছে তার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সেটা আসল, আর যদি গ্যাপ না থাকে তাহলে সেটা নকল ওয়ান ওয়ে। যেমন এই মিররটা, এটা ওয়ান ওয়ে মিরর। যদি মিররটা ওয়ান ওয়ে হয় তাহলে তো এর পেছনে জায়গা থাকার কথা। অভিজিৎ, এখানে তো পুরো ফিল্মের সেট আপ লাগানো রয়েছে। এসডি কার্ড তো নেই স্যার। হ্যাঁ, লকার খালি। স্যার মনে হয় টেপটা এখানেই রাখতাম। এই জায়গা থেকেও বড় বড় লোকের কেলেঙ্কারি রেকর্ড করেছে, আর এই জায়গায় ব্যবহার করে খুনি ওকে খুন করে দিয়েছে। হতে পারে এই ওয়ান ওয়ে মিরর দিয়ে ওকে ছটপট করে মরতে দেখেছে ও। স্যার, তার মানে আমরা যখন ওখানে লাশের সঙ্গে ছিলাম তখনও এখানে ছিল, আর আমাদের যাওয়ার পরে সুযোগ বুঝেও এখান থেকে পালিয়ে গেছে। তার মানে আয়েশা আর পুলিশের অনুপস্থিতিতে লোকটা বাড়িতে ঢুকেছিল, হয়তো বাড়ির পিছন থেকে। ও আয়েশার বিউটি ক্রিমটাকে সরিয়ে বিষাক্ত ক্রিমটা রেখে দেয়, আর তারপর ভিতরে ঢুকে বসে থাকে। তার মানে ও চোখের সামনে আয়েশা ওই ক্রিমটা লাগিয়েছে, আর একটু বাদে ছটফট করতে করতে মরে গেছে। তারপর পুলিশ আর রাখি এখানে আসে, তখনও ভেতরে ছিল। তারপর আমরা এখানে এসেছি, তখনও ভেতরে ছিল। তারপর রাত্রে সুযোগ পেতেই ও টেপগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। মনে হচ্ছে ওই রাস্তা দিয়েই। কিন্তু স্যার মেইন গেটে তো পুলিশ দাঁড়িয়ে ছিল, ও মনে হয় পেছন থেকেই পালিয়েছে। এমন তো কিছু নয় স্যার, কিন্তু হ্যাঁ স্যার, প্রায় ধরুন মাঝরাতের দিকে গাড়ির চাকার এরকমই একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। শব্দটা কোথা থেকে হয়েছিল মনে আছে তোমার? এই তো স্যার, এই পেছনের দিক থেকে, কিন্তু একবারই পেয়েছিলাম স্যার, আর দ্বিতীয়বার শুনিনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, স্যার, টায়ারের ঘষার চিহ্ন তো রয়েছে এখানে, দেখতে পাচ্ছ? এখানে এই তেল আর জল পড়ে আছে। মনে হচ্ছে এসি চালিয়ে গাড়ি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর তারপর গাড়ি এখান থেকে বেরিয়ে গেছে। ওই কনস্টেবল এই গাড়িরই টায়ারের আওয়াজ শুনেছিল। যদি গাড়িটা এখানে অপেক্ষা করেই থাকে তাহলে
হঠাৎ এমন কি হলো যে তাড়াহুড়ো করে চলে গেল? স্যার মনে হয় কেউ দেখে ফেলেছিল, ওই জন্য ভয়তে পালিয়ে গেছো। পয়েন্ট আছে। এখানে আশপাশটা জিজ্ঞাসা করে দেখি। নমস্কার। 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 আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? ম্যাম, কালকে রাত্রে আপনি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছিলেন বা শুনেছিলেন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি? হ্যাঁ, দেখে তো ছিলাম। অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। আর রাতে আমি দেখলাম বাড়ির সামনে একটা বড় গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওটা আমাদের সোসাইটির কারণ নয়। অনেক রাত পর্যন্ত গাড়িটা কিন্তু ওখানেই ছিল। কোন গাড়ি ছিল আপনার মনে আছে কিছু? দেখুন, গাড়ির ব্যাপারে তো আমি বিশেষ কিছু তো জানি না, কিন্তু ওটা HX9 ছিল, কারণ আমার ছেলের কাছেও ওই একই গাড়ি আছে। আই সি। আরও একটা কথা, যতক্ষণ ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল না, গাড়ির ইঞ্জিনটা চালুই ছিল আর ভিতরে একজন বসেও ছিল। আমি এটা দেখছিলাম আর তখনই ওখানে কাউকে একটা আসতে দেখলাম, আমাদের আয়েশার বাড়ির দিক থেকে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও ছিল। আরে এই যে, কে ওখানে? গাড়িটা তো চলে গেল, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ওরা কারা ছিল, কেন এসেছিল, আর ওরা আয়েশার বাড়িতেই বা কি করছিল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার, তার মানে খুনির সঙ্গে আরেকটা লোক ছিল যে গাড়িতে বসে অপেক্ষা করছিল। লাখ টাকার গাড়ি ছিল। কি মনে হচ্ছে কে হতে পারে? সন্দেহের তালিকা এখন ওই তিনজনই রয়েছে। আরটিও থেকে খোঁজ নিয়ে দেখি এই গাড়িটা এই তিনজনের মধ্যে কার কাছে রয়েছে। স্যার, এই ধরনের দামি গাড়ি তিনজনের কাছে আছে। কি? হ্যাঁ স্যার, খুবই শৌখিন লোক, এক একজনের কাছে অনেক গাড়ি আছে। তাহলে এই তিনজনের মধ্যে ওই গাড়িটা কার আছে কি করে জানতে পারবো? তাও সিচুয়েশন অনুযায়ী খুনি এই তিনজনের মধ্যে কেউ মনে হচ্ছে। না স্যার, আমরা তিনজন এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। আপনারা এখানে কেন? স্যার, আয়েশা জীবনকালে তো আমাদের বাঁচা দুষ্কর করেই দিয়েছিল, এখন মরার পরেও আমাদের বাঁচা দুষ্কর করে দিচ্ছে। তার মানে? স্যার, আয়েশার খুনি ও আমাদের প্রত্যেককে ফোন করে 25 কোটি টাকা করে চেয়েছে, তাও আবার 24 ঘন্টার মধ্যে। আর হুমকি দিয়েছে আমরা যদি না দিই তাহলে ও আমাদের টেপ লিক করে দেবে। এর মানে হচ্ছে আমাদের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই গলাটাকে চিনতে পেরেছেন? না স্যার, আমি চিনতে পারিনি। আপনারাই শুনে নিন, আমি কলটা রেকর্ড করেছি। আয়েশাকে আমি খুন করেছি, আর ওই টেপসগুলো আমার কাছেই আছে। ওই টেপসগুলোর মধ্যে যা প্রমাণ আছে তোমাদেরকে সারা জীবন জেলে রাখার জন্য যথেষ্ট। 24 ঘন্টার মধ্যে কেম্যান ল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 23122-তে 25 কোটি টাকা জমা করে দিন, না হলে এই প্রমাণটা পুরো দুনিয়া দেখবে। তোমাদের কাছে 24 ঘন্টা আছে, ভেবে নাও কি করবে। ওকে ট্রেস করো, দেখো কোথা থেকে ফোন এসেছে, কে ফোন করেছিল, দেখো কোনো ডিটেলস পাওয়া যায় কিনা। ওই যে ও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, ওটা দিয়ে হয়তো জানা যেতে পারে। না, ইন্টারন্যাশনাল ব্যাংক স্যার, কোনো ডিটেল দেবে না ওরা। হ্যাঁ, কথাটা ঠিকই। স্যার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কল, প্রেস করতে পারছি না। তার মানে কিছুই হবে না? ওই বদমাশকে 25 কোটি টাকা দিতেই হবে? না। কেন দেবেন 25 কোটি টাকা ওই বদমাশ লোকটাকে? হ্যাঁ, আর কেন দেবেন যেখানে আপনারা কিছু করেননি? না কোনো ঘুষ দিয়েছেন আপনারা, না কোনো বেআইনি কাজ করেছেন। তাহলে আপনাদের বিরুদ্ধে ওই টেপে তো কিছুই থাকবে না। হ্যাঁ, যদি আপনারা কিছু করে থাকেন তাহলে। আরে এটা কি বলছেন স্যার? আমরা কিচ্ছু করিনি, আমরা ইনোসেন্ট, আমরা নির্দোষ। আপনি তো অযথাই আমাদের ওপর। আশ্চর্য তো। এনিওয়ে, থ্যাংক ইউ, আমরা নিজেরা সামলে নেব। চলো। সারিকা, এই রুমটাকে খুব ভালো করে চেক করতে হবে। খুনি এখানে ঘন্টার পর ঘন্টা ছিল, তার মানে এখানে কোনো না কোনো জিনিস নিশ্চয়ই পাবো আমরা, যেটা দিয়ে ডিএনএ টেস্ট করা সম্ভব। ওর চুল,
ওর নখ, যা কিছু। এক মিনিট, সারিকা, হ্যাঁ একটা ফোর্সেপ দাও। মাই গড, সারিকা এই দেখো। কন্ট্যাক্ট লেন্সেস? ইয়েস, কন্ট্যাক্ট লেন্স। কিন্তু কিন্তু আয়েশার চোখ তো একদম ঠিক ছিল। আমি নিজেও রিপোর্টস চেক করেছি। না ও চশমা পরতো আর না কন্ট্যাক্ট লেন্স। তবে এই কন্ট্যাক্ট লেন্সটা কার হতে পারে? খুনির? না না, খুনির হতে পারে না। একটা চোখের কন্ট্যাক্ট লেন্স খুলে যাবে আর কেউ জানতে পারবে না, এটা ইম্পসিবল। দেখান তো একটু। বেশ হাই পাওয়ারের লেন্স। হাই পাওয়ার লেন্স? কিছু তো আছে এই রুমে। একে তো এই ঘরটা চারিদিক থেকে বন্ধ, কোনো জানলা নেই, কোনো ভেন্টিলেটর নেই। হ্যাঁ? ও ওহো, কি হয়েছে? সারিকা, তুমি জানো তো ওই কালার স্টেন কেমিক্যাল বানানো হয় যা দিয়ে ঘাম টেস্ট করা যায়? হ্যাঁ জানি। গুড, এক কাজ করো, তুমি কালার স্টেন কেমিক্যাল বানাও। খনি এখানে এই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা ছিল, আর আমাদের অল্প সময়ের মধ্যে এত ঘাম হয়ে গেল। খনির তো খুব ঘাম হয়েছিল। ইয়েস, এই ঘামটাকে চেক করব, তার থেকে জানা যাবে যে খনি কোথায় ছিল, দাঁড়িয়ে ছিল না বসে ছিল না কিভাবে ছিল, সব কিছু। ওই র্যানসাম কলের কোনো মানেই হয় না, ওই কল বোগাস হতে পারে। হ্যাঁ স্যার, কারণটা আমাদের কেস থেকে সরানোর জন্য আর টাকা কামানোর জন্য। এই তিনজনের মধ্যে কেউ আয়েশাকে খুন করে আর ওই টেপটাকে চুরি করে, আর সে বাকি দুজনকে কল করে ব্ল্যাকমেল করছে। কিন্তু স্যার, সে কে? স্যার, আমার তো মনে হয় কুমার হতে পারে। ও ভীষণ রকচটা, যে কারো খুন করতে পারে। আর ওই বাকি দুজন, ওরাও কম যায় না স্যার। এই তিনজনের যেমন পয়সাও আছে তেমন ক্ষমতাও আছে এদের। খুনি এই তিনজনের মধ্যেই কেউ হবে স্যার। আর খুনির একজন সঙ্গীও আছে যে ওই বাইরে গাড়িতে বসে খুনির জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, হবে তো এই তিনজনের মধ্যেই কেউ, আর এমন একজন যে আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। এক্স্যাক্টলি, সেজন্য ও জানতো যে আয়নার পেছনেও আরো একটা রুম আছে, আর আয়েশা কোন ক্রিম ব্যবহার করতো সেটাও ও জানতো। স্যার, এর মানে ওই গোপন জায়গার ব্যাপারে খুনি ছাড়া আর কেউ কিছু জানতো না। এক্স্যাক্টলি। তাহলে স্যার? তাহলে আবার কি করবে দয়া? ধরে ফেলো ওদের। ওদের প্ল্যানিং এই, ওদেরকে ফাঁসাতে হবে। আমাদেরকে এখানে কেন ডাকলো? কোনো আইডিয়া? হয়তো জিজ্ঞেস করার জন্য ডেকেছে, খুনিকে টাকা দিয়েছে কি দিইনি। তাহলে তোমরা দুজন কি টাকা দেবে? তোমাদের কি মনে হয় টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তা তুমি কি করতে চলেছো ভিকি? দেবে টাকা? দেখো, টেপের ব্যাপারে তো কিছু বলতে পারছি না, আর তাছাড়া আমি কোনো বেআইনি কাজ করিনি, এই জন্য টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সরি, আমি টাকা দিচ্ছি না। ও কাম অন ম্যান, এত ঢং করার কি আছে? কিছু করে থাকলে বলো না, শুধু আমরা তিনজনই আছি এখানে। দেখো রাহুল, যদি কথা... এক সেকেন্ড নাও, সিআইডি মেসেজ করেছে। আরে কোথায় আছে ওরা? কি লিখেছে বল। কোথায় আটকে গেছে, আসতে পারবে না, ফিরে যেতে বলেছে। হোয়াট ননসেন্স ভাই, আমরা কখন থেকে এখানে বসে আছি, শুধু শুধু সময় নষ্ট করে গেল। এবার কি করবে? যাওয়া যাক, আর কি। চলো, কাম অন। এই সে। স্যার, ভিকি
তার মানে ও জানতো যে আয়নাটার পিছনে ক্যামেরা আছে। হ্যাঁ, বাকি দুজনের হয় এরা কিছু জানে না, না হলে আমাদের সামনে অ্যাক্টিং করছে। স্যার আমার তো এই বিকিকেই সন্দেহ হচ্ছে। এবার কি করব? নজর রাখা যাক এর উপর, কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। হ্যাঁ সারিকা, কালাস্টেন কেমিক্যাল রেডি। ঠিক আছে, চলো। আরে স্যারও যাচ্ছেটা কোথায়? আরে কোথায় আর যাবে পঙ্কজ, বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছে। আবার কি? হ্যাঁ সারিকা বলো। গুড, কিছু পেলে? মেঝেতে? মেঝেতে শুয়েছিল? মেঝেতে কেন? ওকে ওকে, ঠিক আছে সারিকা, আমি তোমাকে পরে ফোন করছি। বাই। ওই দুদিন আগে আমি 1124 লাস্টটা এনেছিলাম। হ্যাঁ স্যার। কোথায় ওটা? ওর মুখটা দেখতে হবে। এই যে স্যার। এই জানতে পারেনি তো যে আমরা ওকে ফলো করছি? স্যার, এটা সত্যি সত্যি বাড়িতে ঢুকে গেল। ভেবেছিলাম ও কোনো বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ অভিজিৎ। কি? ডক্টর সালুকে বলে দিয়েছেন যে খুনি কে? কে? ও হ্যাঁ, আমরা এই ভিকিকে ফলো করতে করতে ওর বাড়ির কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা ওয়েট করছি। অভিজিৎ আসছে। এক মিনিট, এটা কি করছেন আপনারা? আরে এটা কোনো ভদ্রতা হলো কারো বাড়ির ভিতরে ঢোকা? একদম বাজে কথা বলবে না। আমরা সত্যিটা জেনে গেছি। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? দেখুন, আপনি আমার কথা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি না আয়েশাকে খুন করেছি আর না এখানে কাউকে লুকিয়ে রেখেছি। আমরা কখন বললাম যে তুমি আয়েশার খুন করেছো? হ্যাঁ, একেই বলে চোরের নজর বোচকার দিকে। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা আমার কথাটা শুনুন। আপনারা আমার কথা কেন শুনছেন না? হ্যালো, আপনারা এইভাবে ভিতরে ঢুকতে পারেন না। এখানে তো কেউ নেই।
আমি বলছি আপনাদেরকে এখানে কেউ নেই, প্লিজ। আরে বন্ধ করুন এগুলো, এইভাবে ভিতরে আপনারা ঢুকতে পারেন না। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। আরে ওপরে কিচ্ছু নেই স্যার। আরে প্লিজ দেখুন, এখানে কিচ্ছু নেই, কেউ নেই এখানে। আরে আপনারা তো আমার কোনো কথাই শুনছেন না। আজব তো, কখন থেকে বলছি এখানে কেউ নেই। আরে কেউ নেই এখানে। হ্যালো স্যার। দেখুন আমার কথাটা শুনুন প্লিজ, শুনুন। দেখুন দেখুন, আমি আপনাকে বলছি আমি আয়েশাকে খুন করিনি। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি সত্যি বলছি। আমরা জানি যে তুমি আয়েশাকে খুন করনি। তাহলে আপনারা এখানে কি খুঁজছেন? 1 মিনিট, সব জানতে পারবে। স্যার আসুন। আয়েশা দেবী, আপনার খেলা শেষ, চলে আসুন। সালুমকে স্যার আগেই বলে দিয়েছিল তুমি বেঁচে আছো। আসলে আমি ওর চোখটা চেক করব। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি আসলে আয়েশা হতেই পারো না। তুমি তো সে যাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। অন্য কোনো মেয়েকে আয়েশা বানিয়ে নির্মমভাবে ওকে হত্যা করেছো। কে ছিল ওই মেয়েটা? কি শত্রুতা কি ছিল ওর সঙ্গে? ওর সাথে কোনো শত্রুতা ছিল না। আমি শুধু আমার জীবনটাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে সিবিআইকে সাক্ষী দেবার পরেও আমি সুরক্ষিত থাকবো না। এই তিনজনেই কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা আমাকে ঠিক খুঁজে বের করে নিত, আর আমি ভয় পেয়ে বেঁচে থাকতে পারতাম না। তাই আমার সামনে একটাই রাস্তা ছিল, নিজের মরে যাওয়ার মিথ্যে অভিনয় করে সারাটা জীবনের মতো উধাও হয়ে যাওয়া। এই পরিকল্পনাটা আমরা দুজনে মিলে বানিয়েছিলাম। ওই মেয়েটা একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল। ওকে আমরা ইন্টারনেটের কোনো অনলাইন কাস্টিং এজেন্সি থেকে খুঁজে বার করেছি। রিয়া নাম ছিল ওর। ওকে এই জন্যই সিলেক্ট করেছিলাম কারণ ওর হাইট, ওয়েট সব কিছুই আয়েশার মতো ছিল। আমরা ওকে মিথ্যে মিটিংয়ের অজুহাতে বাড়িতে ডাকি, আর ওকে অজ্ঞান করে দিই, আর ওকে বেঁধে ওই গুপ্ত রুমে রেখে দিই। তোমার প্ল্যান তো কার্যকরী হয়েছিল, তাহলে ফোন করে টাকা চাওয়ার নাটক কেন করলে? আমরা ভাবলাম যে আপনাদের এই তিনজনের থেকে মনোযোগ সরে যাবে, আর আমরা টাকাও পেয়ে যাব নতুন জীবন শুরু করার জন্য। প্রয়োজনের থেকে বেশি চালাকি আর লোভ তোমাদের নিজেদের জালেই ফাঁসিয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাদের জীবন নতুন করে শুরু হবে, কিন্তু সেটা জেলে।
আজ মেরেই ফেলবো আমি। তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। না না, তুমি এটা করতে পারো না, প্লিজ। তুমি তুমি এরকম করতে পারো না। নিশ্চয়ই পারি। কে ওখানে? তুমি আমার সঙ্গে যা করেছো তারপরে তো আমি নিশ্চয়ই করব। কে ওখানে? বাঁচাও, বাঁচাও, প্লিজ প্লিজ হেল্প, বাঁচাও। তুমি এটা করতে পারো না, প্লিজ। কেউ আছো, কেউ আছো, বাঁচাও, প্লিজ প্লিজ হেল্প, প্লিজ প্লিজ বাঁচাও। ওখানে কে আছে? প্লিজ হেল্প, হেল্প, কেউ বাঁচাও আমাকে, প্লিজ। কেউ আছো, কেউ আছো, প্লিজ বাঁচাও আমাকে, প্লিজ হেল্প, কেউ আছো? শোনো শোনো, প্লিজ, লেগে যাবে আমার। এই কি করছো? এই তোমার হাতে ওটা কি? তুই নিজের কাজ কর। এই দেবো তোকে টাকা। এই, তুমি এটা কি করছো? তোর মতো মেয়েরা না আমার কাছে ছাড়ো শুধু ওকে, টাকাই পাস। ছেড়ে দাও। বললাম না, সর এখান থেকে। গান ছাড়, গান ছাড়, লেগে যাবে বলছি। গান ছাড়, গান ছাড়। এই গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন খুন করেছে, খুন করে দিয়েছে পুলিশ, খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? মাফ করবেন, খুন আপনি দেখেছেন? কিন্তু আপনি দেখলেন কি করে? বলতে চাইছি যে আপনি তো দেখতে পাই না, তাই তো? হ্যাঁ, ওই আর কি, মানে বলতে চাইছি আপনি দেখলেন কি করে খুন হতে? এইটার সাহায্যে। এটার সাহায্যে? কি এটা? এটা সেন্সর গ্লাভস। এতে সেন্সর ফিট করা আছে, যার থেকে অদৃশ্য তরঙ্গ বেরিয়ে যায়। ওই তরঙ্গের সামনে যা কিছু থাকে ওতে ধাক্কা খেয়ে ওগুলো ফিরে আসে। তাতে আমি জানতে পারি যে আমার সামনে কি হচ্ছে। মানে এক প্রকার এটা আপনার চোখের কাজ করে? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন। আরে কিন্তু এটা এটা কি করে হতে পারে? হতে পারে। এক মিনিট, আপনি একজন মহিলা, আপনি চুল বেঁধে রেখেছেন। স্যার, এটা তো ইনি আন্দাজেই বলছেন। আর আপনি বেশ গোলগাল দেখতে, হেলদি ইয়াং বয়। এটা তো ভুল বলেননি, দিন দিন তো মোটা হচ্ছ। ওয়েট তো চেক করেছিলাম স্যার, একটু কমও দেখাচ্ছিল। আপনি বলছেন যে এই ডিভাইসের সাহায্যে আপনি দেখেছেন কাউকে খুন হতে? একটা মেয়ের খুন হয়েছে স্যার, তাকে গুলি করা হয়েছে, গুলি। কোথায়? আই মিন এখানেই কাছাকাছি? না, এখানে নয়, এই জায়গাটা একটু এবড়ো খেবড়ো। ওটা খুব স্মুথ ছিল, ওখানে সিঁড়িও ছিল না। আচ্ছা, আপনি ওই জায়গা থেকে এখানে কি করে এলেন? জানি না, ঘটনাস্থলে কেউ আমাকে এখানে পিছন থেকে মারলো, আর তারপর আর কিছু জানি না। চোখ খুলে দেখলাম আমি এখানে। সঞ্জীব বাবু, কাল রাতে কি হয়েছিল আপনি ডিটেলসে বলুন আমাদের। আসলে আমি কাজ থেকে ফিরছিলাম, আর তখন আমার অটোটা একটা সিগন্যালে দাঁড়ায়। হে হে, ওদিকে কি, ওদিকে কি কি? আরে ভেতর থেকে তুমি একটা মেয়ের চিৎকার শুনতে পেলে না? মেয়ের চিৎকার? কি বলছেন কি আপনি? বের বললো। কি বলছেনটা কি? আরে আচ্ছা নাও, এটা তুমি রাখো রাখো। ঘটনাস্থলে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটার হাতে পিস্তল ছিল, গান। দুজনে ঝগড়া করছিল, ধস্তাধস্তি হচ্ছিল। খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি। ব্যাস, যখন আমার চোখ খুললো তখন ওই ছেলেগুলো আমার
গ্লাভস চুরি করবার চেষ্টা করেছিল আর আমি ওদের ধরে ফেলি। আর আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে খুনি আপনাকে এখানে নিয়ে এসছে আর এখানে ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ওই জায়গাটা কোথায় যেখানে মেয়েটার গুলি লেগেছিল? না স্যার, আমি জানি না। আচ্ছা, আন্ধারিতে ওই অটো যে সিগন্যালে দাঁড়িয়েছিল, যেখানে আপনি মেয়েটার চিৎকার শুনেছিলেন, সেই জায়গাটা জানেন আপনি? মনে আছে? আই অ্যাম সরি, আমি এ ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না। ইটস ওকে, ইটস ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা ওই জায়গাটার খোঁজ নিয়ে নেব। কিন্তু কি করে? ওই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করব। এত বড় শহরে ওই ড্রাইভারকে আপনি কোথায় খুঁজে পাবেন স্যার? পেয়ে যাব। ওদের নেটওয়ার্ক খুবই ফাস্ট, সারা শহরে ছড়িয়ে আছে, পেয়ে যাব। ওনার নাম, ঠিকানা বা অন্য কিছু জানেন আপনি? ও টুপি পরেছিল আর পুরনো গান শুনছিল 90-এর দশকের, আর ওর অটোতে আগুন নেভানোর যন্ত্রও লাগানো ছিল। আর হ্যাঁ, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও উত্তর ভারতে থাকে। হ্যালো, কি উত্তর ভারতের লোক? পুরনো গান শোনে, আবার টুপিও পরে, আগুন নেভানোর যন্ত্রও আছে ওর অটোতে। ঠিক আছে, দেখছি। হ্যালো রাজু। হ্যাঁ ভাই, সিআইডি অফিসারেরা একজন অটো চালককে খুঁজছে যে টুপি পরে আর ওর গাড়িতে নাকি একটা আগুন নেভানোর যন্ত্র লাগানো আছে। টুপি ঋষিদ হবে ভাই। হ্যাঁ রাজু বল। ঋষিদ, কাল রাতে কি আন্ধেরির কোনো সিগন্যালে ছিলিস? হ্যাঁ ছিলাম তো। বল, ওখানে কোনো প্যাসেঞ্জার নেমেছিল নাকি? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ ছিল। কি হয়েছে নাকি বল? আরে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সিআইডির লোকেদেরকে নিয়ে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। সিআইডি? সঞ্জীব বাবু, দেখে বলুন তো যে এই অটোওয়ালা কিনা, মনে পড়ছে কিছু আপনার? হ্যাঁ স্যার, ইনিই তো ছিলেন। হ্যাঁ, এই ছেলেটা। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কোনো চিৎকার শুনিনি স্যার। হ্যাঁ স্যার, ইনি চিৎকার শুনেছিলেন, কিন্তু আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার হসপিটাল যাওয়ার ছিল, তাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি। আরে ভয় পেও না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি বলো এই লোকটাকে তুমি কোথায় নামিয়েছিলে? এই তো এই সিগন্যালে ছেড়েছি স্যার। তারপর ওই সিগন্যাল থেকে কোন দিকে গিয়েছিলেন উনি? এই সামনের গলিটার মধ্যে স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন সঞ্জীব বাবু। অটোওয়ালা আপনাকে এই গলির মধ্যে আসতে দেখেছিল। এখানে দুটো রাস্তা আছে, একটা এটা আর একটা ওটা। কিছু মনে পড়ছে আপনার কোথায় গিয়েছিলেন? সঞ্জীব বাবু, একটু মনে করে বলুন যে আপনি এর মধ্যে কোন গলিতে গেছিলেন? একটা পাখির মতো দেখতে মূর্তি ছিল। চলো আমরা এখান থেকে শুরু করি। সামনে স্যার, এই দেখুন। সঞ্জীব বাবু, দেখুন তো এই মূর্তিটাই কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই। অভিজিৎ স্যার, মূর্তি। গুড, এই যে এইটাই। আচ্ছা, এর পরে সঞ্জীব বাবু, এরপর মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? 3টে গোল দেখতে পেয়েছিলাম। তোমরা ওই দিকটা দেখো, আমরা এদিকে যাচ্ছি। স্যার, হ্যাঁ এটা রাউন্ড শেপ, একটা নিচে আর একটা। এরপর 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 এদিকে এদিকে, এই যে। সাবধানে। আরে স্যার, ঘুরে ফিরে সেখানেই চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আরে সেই জন্যই তো উনি চিৎকার শুনতে পেয়েছিলেন।
স্যার এই জায়গাটা একেবারে জনবসতির মাঝখানে, তাহলে গুলি চলার আওয়াজ কেউ শুনতে পাইনি কেন? কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। আসুন, একটা স্টেপ আছে, সাবধানে। না না ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কি আছে? লাশ পেলেন? সঞ্জীব বাবু, আপনি বলেছিলেন গুলিটা কোনো মেয়ের লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়ের গায়ে লেগেছিল। আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম। ওর গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। কেন বলুন, কি হয়েছে? লাশ এখানে আছে, কিন্তু কোনো মেয়ের নয়, কোনো ছেলের। কি? হি ইজ ডেড। মনে হচ্ছে সেই যে ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল। স্যার, ওনার কথা অনুযায়ী এখানে দুটো গুলি চলেছিল। হয়তো হয়তো এই দ্বিতীয় গুলিটায় মারা গেছে। স্যার, স্যার এখানেও তো রক্ত পড়ে আছে। ওটা যদি ওর রক্ত না হয় তাহলে এই মেয়েটার হতে পারে। গুলি তো ওর এখানেই লেগেছিল স্যার। যদি মেয়েটার এখানে গুলি লাগে তো আপনি বললেন যে আপনার মাথায় পিছন থেকে কেউ মেরেছিল, তো সেটা দ্বিতীয় গুলি চলার পরে আপনার লেগেছিল নাকি সেটা চলার আগে? না না, দ্বিতীয় গুলিটার পর মেরেছে। স্যার কি হচ্ছে এসব? কিছু বুঝতেই পারছি না। স্যার, রক্ত তো অনেক বেরিয়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই আহত। স্যার, না তো কোনো মোবাইল পেয়েছি, না ওয়ালেট, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর স্যার, ওর হাত আর আঙুলে যে চিহ্ন আছে সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ঘড়ি আর আংটি চুরি করে নিয়েছে। আচ্ছা, এদের দুজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারেনি তো? আগে এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা কোথায়। যদি আহত হয় কোনো হসপিটালে থাকবে, আর যদি মারা যায় তাহলে খুনি ও লাশ গুম করার চেষ্টায় রয়েছে। মিসিং পারসন ব্যুরোতে খোঁজ নিয়ে দেখো তো এর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। বস, ক্রাইম স্পটে ওই জায়গাতে মাটির ওপর যে রক্ত পাওয়া গেছিল, ডিএনএ টেস্ট অনুসারে ওই রক্তটা কোনো মেয়ের। আসলে এই মেয়েটা ওই সময় ওখানে উপস্থিত ছিল না যখন তোমরা গেছিলে, কিন্তু ক্রাইম যখন হয়েছিল তখন ওই মেয়েটা নিশ্চয়ই ওখানে ছিল। আর স্যার, দুর্ঘটনার সময় রাত 11টা থেকে 1টার মধ্যে। ঠিকই তো আছে। সঞ্জীবও তো ওই সময় ছিল 11:30 নাগাদ। হ্যাঁ স্যার, আর সঞ্জীব বাবুকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে দেয় যেখান থেকে আমরা ওনাকে পাই। আরো একটা কথা স্যার, দুটো গুলি চলেছিল। মেয়েটার গুলি লেগেছিল আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সঞ্জীব বাবুর কাছেই। তারপরে স্যার দ্বিতীয় গুলিটা করা হয়েছিল যেটা ছেলেটার লেগেছিল। তার মানে সঞ্জীব বাবু ছাড়াও ওখানে আর কেউ ছিল যে ওই আহত মেয়েটাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর সঞ্জীব বাবুকে ওই ফুটপাতে ফেলে গেছিল। স্যার, আমি আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। ওখানে কেউই কোনো ছেলে এবং মেয়েকে আসতে বা কোনো আহত মেয়েকে ওখান থেকে যেতে দেখেনি। আচ্ছা, সালুকে একটা কথা বলো, যদি খুনি সঞ্জীবকে ক্রাইম সিন থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে যেখানে আমরা ওকে পাই, তাহলে হতে পারে ওই লোকটার কোনো ট্রেসেস সঞ্জীবের পোশাকে আছে। খোঁজ নিতে পারবে কে ছিল সে? অবশ্যই খোঁজ নিতে পারবো। তাহলে খোঁজ নাও। স্যার, লাশ শনাক্ত করা গেছে। ওর নাম হলো অনিকেত স্যার, আর ওর বাড়ির লোকজনও হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। অনিকেত, দেখুন আপনার ভাই অনিকেতের বডি আমরা বন্ধ কারখানায় পেয়েছিলাম। আপনারা কি বলতে পারবেন উনি
কেন এখানে এসেছিলেন? আপনার ভাইয়ের খুন হয়েছে। আশা করব আপনারা আমাদের কাছে কিছুই লুকোবেন না। যদি আপনারা সত্যি না বলেন তাহলে আমরা তো খুনিকে ধরতেই পারবো না। স্যার এরকম কিছু নয় স্যার, গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত মানে? প্রায় বাইরে থাকতো স্যার, সারাদিন। আমরা অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু বলতো না। গতকাল সকালেও 11টা নাগাদ চলে গেছিল। কোথায় গেছিল কিচ্ছু বলেনি। সারা দিন ধরে স্যার ঘরে ফেরেনি। সকালে উঠে দেখি সারা রাতেও বাড়ি ফেরেনি। তারপরে গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। তো সারাটা দিন ফোনে কোনো কথা হয়নি? স্যার আমি ওকে সারাদিন ধরে ফোনে কল করছিলাম, কিন্তু ফোনেই পাচ্ছিলাম না ওকে। এরকম কবে থেকে চলছিল? স্যার জানি না কবে থেকে। গত কয়েক বছর ধরে তো সিঙ্গাপুরেই ছিল। এই তো কিছু মাস আগেই ইন্ডিয়া এলো, তখন থেকেই এরকমই বিহেভ করছিল। সিঙ্গাপুরে কি কাজ করতেন ইনি? ওখানে হোটেলে জব করতো। এ বিবাহিত ছিল? না স্যার, বিবাহিত ছিল না। কোনো মেয়ের সাথে এর সম্পর্ক ছিল? কারণ মরার আগে ও কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করছিল। জানি না স্যার, আমরা কিছুই জানি না এর কোনো মহিলার সঙ্গে কোনো অ্যাফেয়ার বা বন্ধুত্ব আছে কিনা, কিছুই জানি না। স্যার স্যার এনাদের থেকে অনিকেতের নাম্বার নিয়ে আর কল রেকর্ডস চেক করি স্যার। তাতে জানতে পারি যে একটাও মেয়ের নাম্বার নেই স্যার, শুধু ছেলেদের সঙ্গেই কথা বলতো, আর বেশিরভাগই ওর সঙ্গে যারা কাজ করতো তাদের। আর স্যার মৃত্যুর আগেও ও কাউকে ফোন করেনি নিজের ফোন দিয়ে। কোনো মেয়ের নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা তো খুব অবাক কাণ্ড। স্যার খুবই সাদাসিধে লোক ছিল, শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। ঠিক আছে, আপনারা যেতে পারেন। যদি দরকার হয় আপনাদের ডেকে নেব। স্যার কালকে কারখানায় যাওয়ার আগেই অনিকেত সারা দিন একই জায়গায় ছিল। কোন জায়গায়? স্যার কফি শপ। স্যার এর ক্রেডিট কার্ডের বিল থেকে এটা প্রমাণিত হয় যে এ সারাদিন ওই কফি শপে ওর ক্রেডিট কার্ড সোয়াইপ করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনের লাস্ট লোকেশন ওই কফি শপই ছিল। কোন কফি শপ ছিল ওটা? পিলো কফি শপ। যাও ওই পিলো কফি শপে আর খোঁজ না ও সারাদিন বসে কি করছিল। স্যার বস, কি খবর নিয়ে এসেছো? এমন খবর এনেছি যেটা আমাদের কাছে খুব জরুরি। কি? এর পোশাকের মধ্যে আমি কয়েকটা আলাদা আলাদা ডিএনএ স্যাম্পল পেয়েছি। কিছু মানে? কিছু মানে 5 জন লোকের ডিএনএ স্যাম্পল পেয়েছি। 5? হ্যাঁ 5, আর এই 5 জনই মেয়ে। আর সঞ্জীবের জামা কাপড় থেকে আমরা 2 ধরনের ডিএনএ পেয়েছি, আর এই দুটো স্যাম্পল অনিকেতের জামা কাপড় থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে ম্যাচ করে গেছে। মানে 5 জনের মধ্যে 2 জন যারা অনিকেতকে ছুঁয়েছিল, ওরা আবার সঞ্জীব বাবুকেও ছুঁয়েছিল। তার মানে অভিজিৎ, এই পুরো কাজটা দুটো মেয়েই করেছে। আচ্ছা এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এ কালকে সারাটা দিন এখানেই ছিল, আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু, এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো, এ কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে কালকে একা ছিল না, কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার, আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে।
তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ। ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়। কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, অনিকেতের ডেটিং অ্যাপের ব্যাপারে জানা গেছে। ওই অ্যাপটার নাম ম্যাচ আপ। ম্যাচ আপ? এটা দুজনের সাথে বিয়ে দেওয়ার কোনো অ্যাপ নয় তো? হ্যাঁ স্যার, ওই রকমই কিছু। কিন্তু অনিকেত এই অ্যাপের ভুল ব্যবহার করেছে। ও এই অ্যাপের সাহায্যে এতগুলো মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে স্যার, আর ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে।